পৃথিবীর উল্টো পাশ এবং সভ্যতা থেকে অনেকটা দূরে গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকা মহাদেশের একদম মাঝ বরাবর বরফের সেই রাজ্যে, যেখানে চারিদিকে শুধু বরফ, এর ভেতরে একবার যদি কোনো মানুষ এবং জিন এসে হারিয়ে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত, কারণ সে এখান থেকে কোনোদিনই বের হতে পারবে না। এমন গহীন এবং ভেতরকার অঞ্চল এই গ্রিনল্যান্ডের অঞ্চল। এই অঞ্চলের ভেতরে একটা বিশাল চূড়া এবং শৃঙ্খ, তার উপর দাঁড়িয়ে আছে একটা বিশাল বরফ দিয়ে তৈরি পাখি। পাখিটার চেহারা কেমন যেন অদ্ভুত। তার চোখ মুখ অনেকটা ড্রাগনের মতো, কিন্তু পিঠ এবং তার বাকি অংশ অনেকটা স্বাভাবিক পাখির মতো, এবং তার পুরো পালক এবং শরীর জুড়ে বরফে যেন ছেয়ে আছে। তার উপর বসে আছে একজন বিরাট আকৃতির দানব আকৃতির মানুষ। তার চেহারা স্পষ্ট নয়, চেহারা কোনো কিছু দিয়ে ঢাকা, তবে তাকে দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। সে অনেকটা দূরে কিছু একটা দেখল। ক্যামেরা আস্তে আস্তে তার দিকে জুম হতে শুরু করলো। তারপর সে সেখান থেকে তার পাখিটা নিয়ে উড়াল দিল। এই অঞ্চলের সব থেকে বড় যে পাহাড়ের চূড়া, তার ভিতরে এক ধরনের সুড়ঙ্গ রয়েছে। সেই পাহাড়ের চূড়ার কাছে যেতে যেতেই পাহাড় দ্বিখণ্ডিত হয়ে মাঝখানে একটা দরজা বেরিয়ে আসলো। তারপর সে সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। তখন চারিদিকে বরফের ঝড় চলছে। বরফ খুব দ্রুত গতিতে উপর থেকে নিচে পড়ছে এবং বৃষ্টির মতো চারিদিকে ছড়িয়ে পড়ছে। এখন এখানে হিমবাহ চলছে এবং তাপমাত্রা হিমাঙ্কের নিচে। এখানে কোনো স্বাভাবিক জিন অথবা মানুষ প্রবেশ করতে পারবে না। পুরো পৃথিবীতে খুব শীঘ্রই শীত আসতে চলেছে। বহু বছর পর, কত শত বছর পর শীত আসছে তার কোনো গ্যারান্টি নেই, তবে বহু বছর পর শীত আবার পৃথিবীতে আসছে এবং পুরো পৃথিবীকে ছেয়ে ফেলবে। পৃথিবীর সমস্ত অঞ্চল জুড়ে, এমনকি কুরুলুস রাজ্য সহ ব্রাজিলের অর্ধেক অঞ্চল জুড়ে শুধুমাত্র বরফে আচ্ছাদিত থাকবে। এবং শীত আসা মানেই নতুন বিপদের আশঙ্কা, কারণ তারা আসবে, তারা এসে আবার সমস্ত বিশ্বকে ওলটপালট করে দিবে। খুব শীঘ্রই সেটা আসতে চলেছে। সেই বড় সুড়ঙ্গ খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা সেই পাহাড়ের ভেতর দিয়ে ভেতরে ঢুকে গেল। ভেতরটা বেশ গরম এবং বেশ অদ্ভুত, বেশ পাথুরে পাহাড়, এবং পাহাড়ের ভেতর একটা সুড়ঙ্গ চলে গিয়েছে সোজা নিচের দিকে। একটু নিচে যেতেই বিশাল এক সাম্রাজ্যের দেখা মিলল। সেটা বরফে আচ্ছাদিত এবং বরফ দিয়ে ঢাকা, তবে এটা কোন জায়গা সেটার কোনো হদিশ নেই, সেটার কোনো তথ্যও পাওয়া গেল না। সে একটা বিশাল আকৃতির রাজ্যের সামনে গিয়ে দাঁড়ালো। তার ভেতরেও বরফ দিয়ে ঘেরা এবং চারিদিকে শুধুমাত্র বরফ আর বরফ। সেখানে বিশাল এক আকৃতির দুজন লোক তার দিকে এগিয়ে আসলো। তাদের চেহারাও স্পষ্ট নয়, তাদেরকে দেখতে কেমন তাও জানা গেল না, কিন্তু তাদের হাত, পা এবং সমস্ত কিছু দেখা যাচ্ছে। কারোর হাতের এক অংশ খেয়ে গিয়েছে, কারোর পা প্রায় অর্ধেকটা নেই, কারোর শরীরের একটা অংশ একটু ফুটো। এমন জিনরা এখানে বসবাস করে। এরা জিন নাকি অন্য কিছু, নাকি অন্য কোনো জগৎ থেকে আসা কোনো বিরল জিনিস, কিছুই তো বোঝা যাচ্ছে না। তারা তাকে স্বাগত জানালো এবং বলে উঠল, আপনাকে ধন্যবাদ, পৃথিবীর কী অবস্থা। তাই বলে সে কোনো একটা ভাষায় তার সঙ্গে কথা বলতে শুরু করলো। সেই দুজন বলল, আপনার জন্য সে অপেক্ষা করছে, চলুন ভেতরে চলুন। লোকটি তাদের সঙ্গে হেঁটে ভেতরে চলে গেল। পেছনে বাইরে দাঁড়িয়ে থাকা পাখিটি সেখানে দাঁড়িয়ে রইল এবং সে খুব জোরে চিৎকার করছে। পাখির গায়ের একটা ডানা ফুটো এবং গলার কাছে কিছু অংশ ভাঙা। দেখে মনে হচ্ছে খেলনা পাখি, কিন্তু আদতে না। কিন্তু এরা কারা এবং কোন জগৎ থেকে এসেছে এরা? এরা কি তাহলে নতুন কোনো শক্তি, যারা কিনা পৃথিবীতে আবার আসতে চলেছে? প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 5-এ। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্স এবং জিনের দুনিয়া কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। জিনের দুনিয়া সিজন 5 আলটিমেটলি একটা ভালো স্টোরি, এবং কোন দিকে গল্প আগাচ্ছে অথবা গল্পগুলো ভালো লাগছে কিনা আপনার কাছে অবশ্যই সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো নাও লাগে তাও আমাদেরকে জানাবেন, সেই ক্ষেত্রে আমরা গল্প মডিফাই করতে আমাদের সুবিধা হবে। আপনারা যেরকমভাবে চাচ্ছেন আমরা সেরকমভাবেই গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাই জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 5-এর পরবর্তী গল্পতে।
হানিফা এবং মাহাদি এবং তার সঙ্গে সঙ্গে ইউসুফ তিনজনেই খুব দ্রুত গতিতে সেই সুড়ঙ্গের ভেতর দিয়ে ঢুকে গেল, কারণ তাকে কেউ একজন দেখে ফেলেছে এবং যে দেখেছে মাহাদি তাকে দেখে চিনতে পেরেছে, কারণ সে কোনো স্বাভাবিক জিন নয়, সে হচ্ছে ওইখানকার প্রধান সেনাপতি এবং সে খুবই ধুরন্ধর এবং চালাক লোক। সে দেখে ফেলেছে আন্ডারগ্রাউন্ড অঞ্চল সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং এখন তাদের ওই অঞ্চল নিরাপদ এবং সুরক্ষিত করতে হবে এবং এই রাস্তা যেভাবেই হোক বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা যায় তাহলে নির্ঘাত সমস্যা আছে এবং এরা যদি কোনোভাবে দিক দিয়ে ঢুকে পড়ে। সেই জন্য ইউসুফ এবং মাহাদি খুব দ্রুত গতিতে তাকে ফলো করতে শুরু করলো। তারা দেখলো কি যে সে খুব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার গতির সঙ্গে ইউসুফ এবং মাহাদি কোনোভাবে পেরে উঠছে না, কারণ সে এখান দিয়ে যেতে যেতে অভ্যস্ত এবং সুড়ঙ্গটা আস্তে আস্তে যত সামনে যাচ্ছে ততই যেন সংকীর্ণ হয়ে আসছে। একটু দূরে যেতেই কেউ একজন ইউসুফের ওপর সক্রিয় আক্রমণ করলো। ইউসুফ সঙ্গে সঙ্গেই পড়ে গেল নিচের দিকে এবং সে দেখল যে আশেপাশে দেয়ালের ভিতরে কিছু জিন আছে, যারা কিনা দেয়াল ভেদ করে বাইরে বের হয়ে এসে তাদেরকে আক্রমণ করছে। ইউসুফ তাদেরকে প্রতিহত করতে শুরু করলো এবং মারতে শুরু করলো, কিন্তু তারা কোনোভাবেই যেন থামছিল না, কারণ একে একে অসংখ্য যত সেনা আছে তারা সকলেই সেই দেয়ালের ভিতর থেকে বের হলো এবং ওরা সকলেই ওই দেশের জিন এবং শয়তান মাদাফার অঞ্চলের জিন। তারা সকলে এখানে পাহারা দিচ্ছে। তার মানে বোঝা গেল শত্রুপক্ষের কেউ আসলেই এরা জেগে উঠবে এবং এমন প্রযুক্তি এখানে সেট করা হয়েছে, যদি ওদের মিত্রপক্ষের কেউ যায় তাহলে এখানে কোনো কিছু হবে না, কিন্তু শত্রুপক্ষের কেউ আসলেই তখনই এখানে এরকম ভাবে আটকে যাবে। ও কিছু বুঝতে পারছে না মাহাদি কি করবে, আর ইউসুফ সে তো লড়াই করছে। ইউসুফ সঙ্গে সঙ্গেই বলো, কিছু কি ব্যাপার মাহাদি, তুই দাঁড়িয়ে আছিস কিসের জন্য? তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু কর, না হলে কিন্তু তাদেরকে কোনোভাবে মারা যাবে না। তারপর মাহাদি তাদেরকে মারার জন্য এগিয়ে আসলো এবং একে একে ওরা দুজন সমস্ত জিনেদেরকে মারতে শুরু করলো, কিন্তু তাদের করে তাদের গতিরোধ হচ্ছিল। ইউসুফ খুব ভালোভাবে জানে যে এসব জিনেরা ওর সাথে পারবে না, অথবা মাহাদি বা এসব সেনাদের সঙ্গে পারবে না। এরা শুধুমাত্র গতিরোধ করার জন্যই চেষ্টা করছে, যাতে করে ওরা সময় পায়। তখন ইউসুফ এবং মাহাদি ওদেরকে বলল, সেনাটা তোমরা সামনে এগিয়ে আসো, এদের সঙ্গে লড়াই করো। ওরা ইচ্ছে করে আমাদের গতিরোধ করার চেষ্টা করছে, আমরা খুব দ্রুত সেখানে পৌঁছে যাব। তারপর ইউসুফ এবং হানিফা এবং সঙ্গে সঙ্গে মাহাদি খুব দ্রুত গতিতে তাদের সেনাকে সেখানে রেখে ওদেরকে মারার জন্য তারা সামনে এগিয়ে আসলো। এতক্ষণে মাহাদি এবং ইউসুফ জিনিসটা বুঝতে পেরেছে, কিন্তু হানিফা যে বিষয়টা বুঝতে পারেনি। সে খুব দ্রুত গতিতে আবার আসতে শুরু করলো, কিন্তু ততক্ষণে ওই লোকটি অনেকটা সামনে এগিয়ে চলে এসেছে এবং অনেক দূরে চলে এসেছে। তারা লোকটির পেছন পেছন আসতে শুরু করলো। অনেকটা সময় কেন নষ্ট হয়েছে। লোকটি মানে ওই সেনাটি যখন ওই সুড়ঙ্গ দিয়ে একদম শেষ মাথা পর্যন্ত চলে আসলো, ঠিক তখন সে সবাইকে সাবধান করে দিল এবং একটা সাইরেন বাজাতে বলল। সঙ্গে সঙ্গে সাইরেন বাজালো এবং বলল যে ওরা আসছে, ওরা এই সুড়ঙ্গের পথ ধরে আসছে, আর 10-15 মিনিটের ভিতরে ওরা এই সুড়ঙ্গের পথ ধরে পৌঁছে যাবে। আমাদের হাতে 10 মিনিট সময় আছে, এই 10 মিনিটের ভিতরেই সুড়ঙ্গের পথ বন্ধ করো তোমরা সকলে। তারপর কিছু সংখ্যক জিন সেখানে বিশাল বড় বড় পাথর নিয়ে যেতে শুরু করলো এবং বলল যে এদিক দিয়ে তাড়াতাড়ি আটকাও। সকলে সেই বিশাল আকৃতির পাথর দিয়ে সুড়ঙ্গের মুখ এক এক করে বন্ধ করতে শুরু করলো এবং প্রথম পাথরটা যখন বসানো হলো সেটা ভিতরে ঢুকে একটা জায়গায় আটকে গেল এবং এই রাস্তা বন্ধ করার তাদের এটাই পন্থা। তারা সেই রাস্তার মাঝখানটা একদম বন্ধ করে দিল এবং পরপর 3টা পাথর এবং সর্বশেষে বিরাট আকৃতির এক দরজা দিয়ে তারা সেখানে লক করে দিল। কোনোভাবেই এখন ইউসুফ আর মাহাদি এবং তার সেনাদল এদিকে আসতে পারবে না, সেটা সে বুঝতে পেরেছে। মাহাদি এবং ইউসুফ অনেকক্ষণ পরে সেখানে এসে উপস্থিত হলো। সারা দেখল কি যে সুড়ঙ্গের মুখ বন্ধ, তার মানে এই পথটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনোভাবেই এদিক দিয়ে আর ওদিকে যাওয়া সম্ভব নয়। ইউসুফ সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে পড়লো। সমস্ত সেনাদেরকে দাঁড়ানোর জন্য তারা নির্দেশ দিল, কিন্তু সেনারা এত দ্রুত গতিতে আসছিল এবং হুড়পাড় করে আসছিল চিৎকার করতে করতে যে তারা এসে ইউসুফ এবং মাহাদিকে চাপা দিয়ে দিল এবং এত গতিতে তারা এসে ধাক্কা মারলো। ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই প্রায় পাথর অনেকটা ওদিকে সরে গেল এবং সুড়ঙ্গের মুখের প্রথম যে পাথরটা ছিল সেটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে গেল। তখন ইউসুফ বলল কি যে, আরে তোমরা কি করছো, চেপে মেরে ফেলবো নাকি, সবাই পিছনে যাও পিছনে যাও। ইউসুফ দেখলো কি যে তাতে করে পাথরটা অনেকটা সরে গিয়েছে। ইউসুফের মাথায় একটা বুদ্ধি আসলো, আরে এটা তো এক প্রকার মিরাকেল ঘটে গিয়েছে। আমরা তো ভাবছিলাম যে কিভাবে এদেরকে মারবো, কিন্তু কোনোভাবেই যে এই পাথরের মুখ খুলতে পারছিলাম না। তোমরা তো ভালো কাজ করেছো। সকলে বললো যে যুবরাজ ভুল হয়ে গেছে, আসলে বুঝতে পারিনি যে সুড়ঙ্গের মাথা এখানে শেষ। আমি তো ভেবেছিলাম যে সুড়ঙ্গের মাথা একদম ফাঁকা। তো ওদেরকে তখন ইউসুফ বলল যে আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে,
দেখো তোমাদের ধাক্কা দেওয়ার ফলে পাথরটা কিছুটা সরে গিয়েছে, তার মানে এটা ধাক্কা দিতে হবে, ধাক্কা দিলেই কেবলমাত্র এটা সরবে। আমাদের দৈত্যজিনগুলো কোথায়? তখন সৈন্যরা বলল যে দৈত্যজিনটা তো এদিক দিয়ে প্রবেশ করতে পারবে না, কারণ এদিকে তো কোনো রাস্তা নেই, আর এদিক দিয়ে যে সরু রাস্তা, এদিক দিয়ে তো দৈত্যজিনটা আসতে পারবে না, এখানে সে আটকে যাবে। সেই জন্য ওরা এখনও সেখানে রয়েছে, আমাদের সেনারা ওদেরকে আসতে নিষেধ করেছে। ইউসুফ তখন বলল, দৈত্যজিন না হলে আমরা পারবো কিভাবে? আমাদের তো একটা বড় ব্যাকআপ সৈন্য হিসেবে দৈত্যজিন রাখা উচিত। এবং তারা তখন মাহাদি বলল, কোনো সমস্যা নেই, তুই কাজ কর, এই জায়গা দিয়ে কীভাবে যেতে হবে সেটা দেখ, না হলে তো হচ্ছে না। সঙ্গে সঙ্গে ইউসুফ পেছনে সরে গেল এবং সরে গিয়ে সেটার উপর জোরে লাথি মারতে শুরু করলো দৌড়ে এসে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। যতটুকু সরেছে ওর বেশি আর সরছে না। কেন সরছে না সেটা কোনোভাবেই বুঝতে পারছে না। ইউসুফ এবং মাহাদি এবং সকল সেনারা সেখানে মাথায় হাত দিয়ে বসে পড়লো। কারণ হচ্ছে আর একটু আগে আসলে আর যদি ওরা টের না পেত তাহলে হয়তো এই জিনিসটা দেখতে হতো না। ওরা নিশ্চয়ই এখন সতর্ক হয়ে যাচ্ছে এবং যদি এদিক দিয়ে আমরা বের হই তাহলে নির্ঘাত ওরা প্রথমে আমাদেরকে আক্রমণ করবে। আমাদের অন্য পথ দিয়ে যেভাবেই হোক যাওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু অন্য পথ দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এদিক দিয়ে এত বড় বড় সুড়ঙ্গ, এই সুড়ঙ্গর পথ দিয়ে আমরা যাবো কীভাবে? কোনো কিছুই তো বুঝতে পারছি না। আর এই পাশ দিয়ে কোনোভাবে যাওয়ার সুযোগ নেই। ইউসুফ এবং মাহাদি সেখানে মাথায় হাত দিয়ে বসে পড়লো। তারা কী করবে কিছু বুঝতে পারছে না। অনেক চেষ্টা করেও এই পাথরটাকে 1 ইঞ্চিও সরাতে পারেনি। যতটুকু সরেছে অতটুকুই। সে সেখানে বসে ভাবতে লাগলো এবং মাহাদি ইউসুফকে বলল, আরে চিন্তা কর কি করা যাবে, না হলে তো বিপদ আছে। ইউসুফ তখন বলল, আচ্ছা দাঁড়া, একটু ভাবতে দে দেখি কি হয়। মাদাফারাজের উত্তর সাইডে যেসব সেনারা এসে উপস্থিত হয়েছে তারা সকলেই বর্ডার পর্যন্ত পৌঁছে গিয়েছে। এদের মধ্যে একদল সেনা আছে দক্ষিণ ব্রাজিলের কিছু অঞ্চলের সেনারা, তারা কুরুলুস রাজ্যের সেনা, আর কুরুলুস রাজ্যের কিছু সেনা একদম মাঝ বরাবর, আর অন্য পাশে রয়েছে রেবেল টিমের অংশ, আর অন্য সাইডে রয়েছে দক্ষিণ তৃণভূমি, উত্তর তৃণভূমি এবং ওইসব অঞ্চলের সেনারা। সকলেই চারিপাশ থেকে ঘিরে ফেলেছে এবং এই পূর্ব, উত্তর এবং দক্ষিণ এই 3 সাইড ঘিরে ফেলেছে এরা। আর পশ্চিম সাইড দিয়ে হানিফা এবং তার সেনাদল এদিক দিয়ে অ্যাটাক করার জন্য বসে আছে সেই সুড়ঙ্গের পথ ধরে। কিন্তু চারিদিকে কি হচ্ছে? ইউসুফ এবং মাহাদি কোনোভাবেই যেন সেখান থেকে বের হতে পারছে না। উত্তর পূর্ব দক্ষিণ সাইডের সমস্ত সেনারা বর্ডার সাইডে এসে উপস্থিত হয়েছে এবং তারা বর্ডারের সমস্ত সেনা দেখে ঘাবড়ে গিয়েছে, কারণ এরকম আকৃতির দৈত্যজিন এরা কখনো দেখেনি। এদের মুখটা অনেকটা হাতির মতো, আর চারিদিকে এরা এমনভাবে এত শক্তিশালী দেহ নিয়ে দাঁড়িয়ে আছে যে ওরা যদি কোনোভাবে মুখ খুলে তাহলে এই পাশের সমস্ত জিনেরা হয়তো মারা যাবে, এরকমটা মনে হচ্ছিল। কিন্তু কোনোভাবেই ওদের সঙ্গে কি পারা সম্ভব, সেটাই এই পাশের জিনেরা তখন বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করার চিন্তা করলো। ওদিকে ফরটাস তার সেনাবাহিনী নিয়ে মূল যে বর্ডার পর্যন্ত সেখানে পৌঁছে গিয়েছে এবং সেখানে আসার পর তারা যখন সেই বড় দৈত্য হাতির ওপর আক্রমণ করা শুরু করলো, ঠিক তখনই দৈত্য হাতি ফরটাসের ড্রাগনটা তার মাথার সঙ্গে নিয়ে তাকে একদম ছুঁড়ে নিচে ফেলে দিল। ড্রাগন নিচে পড়ে গেল, সেই সঙ্গে ফরটাসও নিচে পড়ে গিয়েছে। এটা দেখে ফরটাস ভীষণ পরিমাণ রেগে গেল। সে তার ড্রাগনের উপর আবার উঠে সে তার ড্রাগন দিয়ে অনেকটা ওপর থেকে সেই দৈত্য হাতির ওপরে সেই পানি এবং গোলাবর্ষণগুলো, মানে হচ্ছে বরফের সেই বরফ চাকতিগুলো ছুটতে শুরু করলো। একে একে সেই বরফের তোড়ে সেই দৈত্য হাতি একদম বরফে কাবার হয়ে গেল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। বেশ খানিক্ষণ পর দেখা গেল সেই দৈত্য হাতি সেই বরফের সেই চাকতি ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। তার মানে বোঝা যাচ্ছে যে স্বাভাবিক কোনো কিছুতে এর কিছু হবে না। তাহলে একে কীভাবে মারা যাবে? কোনোভাবেই তো ফরটাস বুঝতে পারছে না। সে সমস্ত শক্তি কাজে লাগিয়ে ফেলেছে, কিন্তু কোনোভাবেই এর আগে যত যা কিছু করেছে এদের উপর সেই জিনিসগুলো খাটছে না। কি হবে কিছুই তো বুঝতে পারছে না ফরটাস মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়লো। সে কি করবে? তার হাতে তো আর কোনো অপশন নেই। তাহলে কি ইউসুফ এর অথবা ইকবালের পন্থা অবলম্বন করবে তারা, নাকি তারা কিছু করতে পারছে না? কোনোভাবেই এরা এদের হিসাব মেলাতে পারছে না কিভাবে এদেরকে হত্যা করা যায়। কারণ হচ্ছে ইকবালের পদ্ধতি অবলম্বন না করলে ফরটাস নিশ্চয়ই এদের সঙ্গে অন্য কিছু করতে পারবে না। এদের নিশ্চয়ই কোনো দুর্বল পয়েন্ট আছে, যে দুর্বল পয়েন্টে এদেরকে আঘাত করতে হবে। ফরটাসের সেনাদেরকে ওরা তীর বর্ষণ করে মারতে শুরু করলো। ফরটাস তখন বলল, তোমরা নিরাপদ দূরত্বে লুকিয়ে পড়ো পাহাড়ের পাশে, ওদের সামনে যাওয়া যাবে না, কারণ ওদের কাছে দূরত্ব ধাগ্নেয়াস্ত্র আছে যেগুলো দিয়ে ওরা দূর থেকে মারতে পারবে। ফরটাস সঙ্গে সঙ্গে আবার উপরে উঠল। কিছু সেনা তার পেছনে নিয়ে
সরু তীরের মতো আক্রমণ করতে শুরু করলো এবং সাথে সাথেই সেই দৈত্য হাতিকে না আক্রমণ করে ওয়াচ টাওয়ারের উপর আরো বেশ কিছু জিন আছে তাদের উপর আক্রমণ করতে শুরু করলো এবং কিছু জিন ছিল যারা ওই পানির স্পর্শ পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে মারা গেল। ফর্টাসের পেছন পেছন কিছু জিন এসেছিল যারা কিনা সেকেন্ড ব্যাচের জিন ছিল এবং তারা তাদের পকেট থেকে সেই পানির গোলা নিয়ে উড়ে উড়ে সেই বড় ওয়াচ টাওয়ারের উপর থাকা জিনদের উপর মারতে শুরু করলো। তাদের মুখে লাগার সঙ্গে সঙ্গেই মুখটা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল এবং পুড়ে ছাই হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আর দেখতে পাচ্ছিল না, কারণ তাদের চোখ মুখ নষ্ট হয়ে গিয়েছে। আর চোখ মুখ না থাকলে তো তারা কোনোভাবেই দেখতে পারবে না, তারা একদম অকেজ হয়ে যাবে। এবং তাদের প্রত্যেকের কাছে এরকম জিনিসগুলো, সর্বপ্রথম কিছু জিন পানিগুলো মারছিল তাদের শরীরে, কিন্তু তাদের করে তাদের শরীরের কিছু অংশই নষ্ট হচ্ছিল, কিন্তু শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করছিল এবং তারা যুদ্ধ করছিল। তখন একজন সিন যে কিনা ইউসুফের কাছ থেকে ট্রেনিং নিয়েছে, সে তখন সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, তোমরা পানি টার্গেট করে একদম মুখ পর্যন্ত মারো, মুখ বরাবর মারো, যাদের কাছে পানি আছে তারা এরকমটা করো। ফর্টাস এর আগে ভুল ছিল, কারণ ফর্টাস চিন্তা করেছিল যে সে একাই সমস্ত কিছু করতে পারবে, কিন্তু তাতে করে কোনো লাভ হয়নি। ওই পানি এখন কাজে আসছে। ফর্টাস খুব অহংকার করে বলেছিল। পানিটা সকলের মুখে মারতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ফর্টাসের কাছে একটা বুদ্ধি আসলো। বুদ্ধিটা এমন যে সে ওই পানিগুলো নিয়ে দৈত্যজিনগুলোর মুখে মারবে, একদম চোখ বরাবর। তাদের 4টা চোখ, এই 4 চোখে যদি কোনোভাবে নষ্ট করে দেওয়া যায় তাহলে তারা কোনোভাবেই আর আমাকে দেখতে পারবে না এবং তখন তাকে সম্পূর্ণ কাভার করলে হয়তো মারা যাবে। ঠিক তখনই সে তাই করলো। কারোর কাছ থেকে বেশ কিছু পানি চেয়ে নিয়ে আসলো। পানি সেই পোটলাগুলো বললো কি যে তোমাদের কাছে পানি আছে, দাও তো আমাকে কয়টা। তখন তারা দেখে ফর্টাসকে বলল যে কি মহারাজ আপনি? তখন সে বলল কি যে আরে হয়েছে তো, বুঝতে তো পারছি, ইকবাল নিশ্চয়ই কোনো বুদ্ধি করে এটা দিয়েছে, দাও তো এখন এত কথা না বলে আমার কাছে দাও। তখন একজন সেনা তাকে বেশ কিছু পানির পোটলা দিয়ে একটা থলে দিল। সেটা নিয়ে ফর্টাস খানিকটা লজ্জায় পেয়েছে, কারণ সে বলেছিল যে পানির কোনো দরকার নেই আমার, তোমরা আমার পেছন পেছন আসো। যাই হোক, ফর্টাস সেই পানিগুলো নিয়ে সে ড্রাগনের উপর উঠে সে উড়ে সেই দৈত্যজনের কাছাকাছি গেল। দৈত্যজনগুলো তার সুর দিয়ে অনেক সেনা মারছিল এবং মুহূর্তের ভিতরেই ফর্টাসের প্রায় অনেক সেনাই এই দৈত্যজিনটা মেরে ফেলেছে, কারণ ওদের অলৌকিক কিছু ক্ষমতা আছে। ক্ষমতার বলে যেমন কাছে আসার সঙ্গে সঙ্গে তার সুর দিয়ে সে ওইখান থেকে টেনে তার কাছ পর্যন্ত নিয়ে এক আছাড় দিয়ে সে সমস্ত জিনদেরকে মেরে ফেলছিল, কারণ তার সুরের মধ্যে বেশ ক্ষমতা রয়েছে এবং পাওয়ার রয়েছে। সেই মুহূর্তে ফর্টাস উড়ে গিয়ে সেই দৈত্য যে ড্রাগন আছে, জিন আছে, সেই জিনের ওপরে পানির বর্ষণ মারতে শুরু করলো। প্রথম পানিটা গিয়ে পড়লো তার একদম নাক বরাবর। পড়ার সঙ্গে সঙ্গে সেই অংশটা জ্বলে একদম মানে পোড়ার মতো হয়ে গেল এবং পোড়ার মতো হয়ে সেখানে একদম দগ্ধ হয়ে গেল। ফর্টাস তখন বুঝতে পারলো যে এই জিনিসটা কাজ করছে এবং এটা খুব দ্রুত গতিতে তার দিকে মারতে হবে। সে তার চোখের পাতা বন্ধ করার আগেই তার বরফ অনেকটা ঠান্ডা এবং সেই জন্য হয়তো এই জিনিসের উপর কাজ করছে না, কারণ বরফ জমে আছে, সেটা পানিতে পরিণত হচ্ছে না। এই কারণে হয়তো এই দৈত্যজনের উপর সেটা কাজ করছে না। সে তখন খুব দ্রুত গতিতে তার সুরের নিচ দিয়ে গিয়ে তার যে চোখ আছে চোখ বরাবর খুব দ্রুত গতিতে 2টা বড় পানির গোল্লা মারার সঙ্গে সঙ্গেই তার চোখের ভিতর ঢুকে সে তার চোখগুলো একদম সেখানে পুড়ে একদম ছাই হয়ে গেল এবং সে চিৎকার করতে শুরু করলো। তখন তার বড় সুর দিয়ে তার চোখের দিকে যখন সে হাত বাড়ালো, তখনই ফোর্টাস উল্টো পাশ দিয়ে গিয়ে সেই পানির 2টো পোটলা আবার তার অপর 2 চোখে মারতে শুরু করলো এবং সেখানে লাগার সঙ্গে সঙ্গে এই 2 চোখও তার প্রায় বিকল হয়ে যাওয়ার মতো অবস্থা এবং সে চোখে কিছুই দেখছে না। সে তখন নড়াচড়া করতে শুরু করলো এবং নড়াচড়া করার এক তোড়ে মানে তার শরীরে এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে, কারণ এসব জিনেরা কখনো পানি সহ্য করতে পারে না এবং এদের শরীরে কোথাও কোনো পানি নেই। এরা শুধুমাত্র আগুন এবং আগুন দিয়ে তৈরি সমস্ত জিনিসই ব্যবহার করতে পারে এবং এদের শরীর জুড়ে আগুনই বইছে। এইসব হাতি জিন তারা সকলে এদিকে ওদিকে চেঁচামেচি করতে শুরু করলো এবং এক মুহূর্তে যেন সমস্ত যুদ্ধক্ষেত্র অন্য যুদ্ধক্ষেত্র পরিণত হয়ে গেল। এতক্ষণ ওই দলের মাদাফা রাজ্যের সমস্ত জিনরা আমাদের উপর আক্রমণ করছিল, কিন্তু তাতে করে কি হচ্ছিল? তাতে করে আমাদের সেনাগুলো নষ্ট হচ্ছিল। ফর্টাস সেটাই বলতে শুরু করলো। ফর্টাসের সেনাদলের এতদিন কিছুই হয়নি। সেকেন্ড ব্যাকআপ আসার পরেও তার সেনাদল অনেকটা বেড়ে গিয়েছিল, কিন্তু এই বর্ডারের এই অঞ্চল আসার পর তার মূল সৈন্যের 4 ভাগের 1 ভাগই মারা গিয়েছে প্রথম দ্বন্দ্বযুদ্ধে। কিন্তু ফর্টাস যদি বুদ্ধি করে আর ওই জিনটা যদি বুদ্ধি করে এমনটা না করতো, তাহলে হয়তো কোনোভাবেই এই বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করা
সম্ভব ছিল না। সঙ্গে সঙ্গে সেই দৈত্য জিনটা এক প্রকার চিৎকার করে সে নাড়াচাড়া করে পড়ে গেল এবং পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা দেয়ালের বেষ্টনী গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে গেল এবং অনেকটা পথ পর্যন্ত দেয়াল সেই হাতির সঙ্গে ভেঙে পড়ে গেল। হাতিটা তখনও মরেনি, কারণ তার চোখ দুটো গিয়েছে, কিন্তু চোখ যাওয়ার পরে কি আর সে মরে? তাকে তো বেঁচে থাকতে হবে। সে তখন উড়াধুরা লাফালাফি এবং দৌড়াদৌড়ি করতে শুরু করলো, কারণ যার চোখ নষ্ট হয়ে গিয়েছে এবং চোখের ভিতর যন্ত্রণা হচ্ছে সে তো আর দাঁড়িয়ে থাকবে না, তাই না? সে তখন দৌড়াতে শুরু করলো এবং দৌড়ে মানে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে এবং সামনে থাকা সমস্ত দেয়াল এবং ওয়াচ টাওয়ার ভেঙে তছনছ করে ফেললো। ওদের যত সব যন্ত্র নিয়ে এসেছিল এইদিকে মারার জন্য, তীর এবং আগুনের গোলা, সমস্ত জিনিসগুলো নষ্ট করে ফেললো ওই এক হাতিতেই। কারণ হচ্ছে ওর তো চোখ জ্বলছে এবং ও তো কোনোভাবেই ওখানে দাঁড়িয়ে থাকতে পারছে না যন্ত্রণার ঠেলায়। ও পড়ে গেল, তখন দেয়াল ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ফরটাস দেখলো কি যে ওর পায়ের কাছে একটা অদ্ভুত বেষ্টনী রয়েছে। সেই বেষ্টনীটা এমন যে ওই বেষ্টনী ভেঙে দিলেই সম্ভবত ও মেরে যাবে। তারপর ফরটাস তার ড্রাগনে চড়ে নিচে গেল এবং তার তরবারিটা বের করলো। বের করার সঙ্গে সঙ্গে তার পায়ে ঘন ঘন একটা আঘাত করলো এবং আঘাত করার সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়লো। ঠিক সেই মুহূর্তে সে যেন আর মাটি থেকে উঠতে পারছে না। তার মানে তার দুর্বল পয়েন্টগুলো ওইখানেই এবং এই জন্যই এগুলো দেয়ালের নিচে ঢাকা পড়েছিল। এই জন্য হয়তো এগুলো দেখতে পাচ্ছিলেন নন্না, কারণ পুরো শরীর একটা অন্যরকম শক্ত বেষ্টনী দিয়ে আটকানো। শক্তটা চামড়া রয়েছে, একমাত্র পায়ের ওই অংশটাই কেন শক্ত নয়, কেন ওই পায়ের অংশটাই একদম নরম এবং তুলতুলে, একদম চামড়ার মতো। তার মানে ওইখানে নিশ্চয়ই কোনো কিছু আছে। ফরটাস তখন আবার নিচে গিয়ে ওই অংশে ছুরি আঘাত করলো এবং আঘাত করতে করতে এবং ওই অংশ থেকে প্রায় আগুনের মতো জিনিস বের হয়ে আসতে লাগলো গল গল করে। তার মানে বোঝা গেল হাতিটা মারা গিয়েছে, দৈত্য হাতি জিন। সে নিচে পড়ে দপাস করে আর কোনো শব্দ করছে না বা নড়াচড়াও করছে না। কি হচ্ছে এসব? তখন ফরটাস বুঝতে পারলো যে দৈত্য হাতিদেরকে এভাবেই মারতে হবে। ফরটাস তখন পেছনে এসে সমস্ত সেনাদেরকে বলল, শোনো, আমরা পন্থা পেয়ে গিয়েছি। নিশ্চয়ই অন্য সকল যারা আছে এবং যুদ্ধ করছে তারা এই পন্থা পেয়েছে কিনা আমি জানি না। তুমি এক কাজ করো, সমস্ত জিনগুলো এখানে আসো এবং এসে আমাদের কাছে তোমরা সিদ্ধান্ত নাও যে কী করতে হবে, কারণ এখানে একা যুদ্ধ করলে চলবে না, সকলকে মিলেমিশে যুদ্ধ করতে হবে। শোনো, এখান থেকে কোনো দূত জিন আছো? জিন থাকলে তাড়াতাড়ি সামনে আসো। তখন দুজন সামনে আসলো, এসে বলল কি যে জি ফরটাস, আমরা আছি, আমরা দুজন দূত জিন। তখন বলল, তোমরা খুব শীঘ্রই একজন দক্ষিণে যাও, একদম উত্তরে যাও, দুই পাশে গিয়ে সকল সেনাদেরকে জানিয়ে দাও যেসব দূতজিনকে কীভাবে হত্যা করতে হবে। আমি যেহেতু এদের সঙ্গে পারিনি, তাহলে অন্যান্য সেনারাও কোনোভাবে এদের সঙ্গে পারবে না। তোমরা খুব শীঘ্রই গিয়ে বলো, ঠিক আছে? আর বাকি সব সেনারা শোনো আমার কথা। তোমরা দেখেছো দূতজিনদেরকে কীভাবে মেরেছি, ঠিক একইভাবে তোমরা সকলেই এই সারি সারি এই পদ্ধতিতে প্রায় 14টা দূতজিন আছে এবং এদের প্রত্যেকের চোখ তোমরা নষ্ট করে দিবা। পারবা না? চোখ নষ্ট করার জন্য আমি কিছু টিম গঠন করে দিচ্ছি, তোমরা গিয়ে দ্রুত করবা, কারণ এদেরকে না মারলে কোনোভাবেই আমরা সামনের দিকে এগোতে পারবো না। ওরা এখনও নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করে আছে এবং আমাদের সেনা অনেকটা মেরে ফেলেছে। আমাদের খুব সাবধানতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। সেটা কি তোমরা বুঝতে পেরেছো? সকলেই তখন চিৎকার দিয়ে বলল কি যে জি ফরটাস, আমরা বুঝতে পেরেছি। ফরটাস তখন তাদের পথ এবং তাদের যে মূল পজিশন সেটা নিয়ে ফেললো। পাহাড়ের পাদদেশে লুকিয়ে আছে। ওদিকে সমস্ত সেনারা যারা কিনা মাদাফার বর্ডারে লুকিয়ে আছে বা তারা ওয়াচ টাওয়ার থেকে বা দৈত্যজিনরা সকলে দেখছে, তখন ওরা বলল যে কোথায় গেল, কোথায় গিয়ে পালিয়েছে নিশ্চয়ই। তখন ওরা প্রায় 2-3 মিনিট এদেরকে দেখছে না, সকলে কোথায় যেন হারিয়ে গিয়েছে। ওরা তখন বিজয় উল্লাস করতে শুরু করলো যে এরা নিশ্চয়ই পালিয়েছে, এরা আর ফেরত আসবে না। এই সমস্ত জিনরা হয়তো মাথা মোটা, একটু বেশি মাথা মোটা। জিন মানে মাথা মোটা হয়, তবে এরা একটু বেশি মাথা মোটা, সেটা ফরটাস খুব ভালোভাবে বুঝতে পারছে। তখন ফরটাস আবার আক্রমণ করতে শুরু করলো। সমস্ত জিন যারা কিনা অনেকটা পাখি নিয়ে এসেছে এখানে, তারা সামনে গিয়ে গেল এবং তাদের পাখিতে ভর করে প্রায় যেসব 14-15টা দৈত্য হাতি জিন আছে তাদের আশপাশ দিয়ে উঠতে শুরু করলো এবং তাদের পকেটের ভিতরে পানি রয়েছে, সেই পানিটা নিয়ে তাদের চোখ বরাবর মারতে শুরু করলো এবং একে একে চোখ বরাবর তারা মারতে শুরু করেছে। সমস্ত জেনেদের চোখ তখন ধরে তারা চিৎকার করতে শুরু করলো এবং তারা এত জোরে চিৎকার করলো যে তাদের চিৎকার শুনলো আশেপাশের সমস্ত রাজ্য এবং সমস্ত দৈত্যজিন এবং প্রায় কয়েক মাইল পর্যন্ত তাদের চিৎকারের শব্দ পৌঁছে গেল। তখন তারা সকলে বুঝতে পারছে না যে কি হচ্ছে। আরেকটা টিম তখন নিচে গিয়ে পায়ের কাছে সেই অংশগুলো আক্রমণ করতে শুরু করলো এবং একে একে তাদের সমস্ত দৈত্য জিন যারা ছিল এবং হাতির মতো দেখতে যাদের যেসব
জিন ছিল, সমস্ত জিনটা মাটিতে লুটিয়ে পড়লো এবং তারা লাফালাফি করার ফলে তাদের নিজস্ব যেসব যেসব আগ্নেয়াস্ত্র এবং যেসব যন্ত্রগুলো নিয়ে এসেছিল সেগুলো ধ্বংস হতে শুরু করলো এবং বর্ডার অঞ্চল তখন একদম ভেঙে তছনছ হয়ে গেল। তখন পেছনে থাকা ব্যাকআপ টিম সামনে গিয়ে তাদেরকে মারতে শুরু করলো এবং মুখোমুখি যুদ্ধ শুরু হলো। এতক্ষণ এই দৈত্যজিনদের কারণেই তারা সামনে এগোতে পারছিল না, কারণ তারা বর্ডারকে এমনভাবে ঘিরে রেখেছে যে কোনোভাবে সামনে এগোনো সম্ভব নয় এবং এরাই মূলত হচ্ছে এখানকার মূল টার্গেট ছিল এবং মূল থ্রেট ছিল কুরুলুস রাজ্যের সেনাদের জন্য। তারা সামনে এগিয়ে গিয়ে সরাসরি দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হলো। তার মানে তারা মূল মাদারল্যান্ডে পৌঁছে গিয়েছে এবং যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, মূল যুদ্ধ। অন্যদিকে সমস্ত দূতরা সামনে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে গিয়ে প্রথম যে রেবেল টিমের সদস্যরা ছিল দেখলো তাদের অনেক সেনা এই পাশে মরে পড়ে আছে এবং তারা লুকিয়ে আছে, কারণ কোনোভাবে তারা সামনে এগোতে পারছে না। ঠিক তখনই দূত সেখানে এসে উপস্থিত হলো এবং এসে রেবেল টিমের যে মূল সেনা রয়েছে, মূল যে সেনাপতি, তাকে বলল যে সেনাপতি, একটা খবর আছে, খবরটা ফর্টাসের তরফ থেকে আমরা নিয়ে এসেছি। আসলে মূলত ইকবাল থাকলে হয়তো এখানে এই যুদ্ধে কোনোভাবেই আমরা হেরে যেতাম না। ইকবাল কাছ থেকে ট্রেনিং নেওয়া একজন সেনা আমাদের কাছে আছে এবং সে আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। তোমাদের সকল কাছে সেকেন্ড ব্যাকআপ থেকে আসা পানি আছে না? সকলে বলল, হ্যাঁ, সেকেন্ড ব্যাকআপের সৈন্য এখানে আছে এবং আমাদের কাছে এখন অনেক সৈন্য বেঁচে আছে, কিন্তু কোনোভাবে আমরা ওদের সামনে যেতে পারছি না। ওরা আমাদেরকে ওই দৈত্য হাতিজিন যারা আছে ছুরি দিয়ে টেনে মেরে ফেলছে, কোনোভাবে সামনে এগোতে পারছি না। বর্ডারের একটা চুল পর্যন্ত এখন পর্যন্ত আমরা ধরতে পারিনি। সমস্ত অন্যান্য জায়গার একই অবস্থা, আমরা কী করবো কিছু ভেবে উঠতে পারছি না। তখন সে বলল যে ফর্টাসের কাছ থেকে খবর আছে, যাদের কাছে পানি আছে তারা সকলে ওই দৈত্যজিনেদের চোখ বরাবর মারবা এবং চোখ বরাবর মারলে ওদের চোখ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। অবশ্যই খুব দ্রুত গতিতে মারতে হবে। আর শোনো, সর্বপ্রথম আমি তোমাকে আমার সঙ্গে গিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমার সেনাদেরকে নিয়ে আমার সামনে এগিয়ে যাও এবং তারপরে সকলে এটাই করবে, ঠিক আছে? তো তখন সর্বপ্রথম কিছু সংখ্যক সেনা নিয়ে রেবেল টিমের সেনা এবং সেই দূত সামনে এগিয়ে গেল। পানির গোলাবর্ষণ যখন সেই হাতির নাক থেকে পেরিয়ে চোখের কাছাকাছি যাওয়া হলো এবং দূর থেকে পানিটা যখন মারা হলো, তাদের চোখটার সঙ্গে সঙ্গেই একদম নষ্ট হয়ে গেল এবং সে আবার চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। এটা দেখার সঙ্গে সঙ্গেই সমস্ত সেনারা বুঝে ফেললো যে কীভাবে করতে হবে। এরপরে সে আবার সেই একই কায়দায় লাফালাফি করতে শুরু করলো এবং বর্ডার অঞ্চলের দেয়ালটার উপর পড়ে দেয়ালটা ভেঙে গেল। তখন সেই দূত বলল কিছু যে এটা করতে হবে, আপনি গিয়ে পায়ের কাছে আঘাত করুন, ওদের পায়ে হচ্ছে ওদের দুর্বল স্থান এবং পায়ের একটা অংশ দেখবেন একদম কাঁচা, ওই অঞ্চলটায় মারলে ওরা সঙ্গে সঙ্গে মারা যাবে এবং ওইটাই হচ্ছে ওদের দুর্বল স্থান। সঙ্গে সঙ্গেই রেবেল টিমের যে মূল সেনা আছে সে গেল সেখানে গিয়ে সেই পাটা ধ্বংস করতে শুরু করলো এবং ওই দৈত্য হাতিটা চিৎকার করে তখন সেখানে মারা পড়লো। এরকম দেখে সমস্ত চারপাশে যত জিন আছে সমস্ত জিনেদেরকে ঠিক একইভাবেই ওরা এরকমভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিল এবং তারা তাদের প্রাকৃতি এবং ড্রাগনে চড়ে সামনে এগিয়ে গেল। সামনে গিয়ে ঠিক একই পন্থায় সমস্ত দৈত্য জিনেদের চোখে আলো ওইরকমভাবে পানি মারতে শুরু করলো এবং তারা লুটিয়ে পড়লো এবং তাদের পায়ের কাছে গিয়ে তাদেরকে মেরে ফেলা হলো এবং তারা আবার সঙ্গে সঙ্গেই দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হলো, মুখোমুখি সংঘর্ষ। এরকম করে সমস্ত জিনেরা, সমস্ত দূতেরা সমস্ত অঞ্চল গিয়ে বলে ফেললো এবং বলার পর বর্ডার প্রায় সাফ হয়ে গেল কয়েক মুহূর্তের ভিতরেই, কারণ এতক্ষণ কোনোভাবেই ওদের সঙ্গে পারছিল না। প্রায় প্রত্যেকটা সেনা এবং প্রত্যেকটা রাজ্যের প্রত্যেক অঞ্চলের সমস্ত সেনারা যেন মুহূর্তের ভিতরে মারা যাচ্ছিল, কিন্তু একমাত্র ইকবালের ট্রেনিং নেওয়া এই সেনাটাই এই জিনিসটা করে দেখিয়েছে। ইকবাল আসলেই একজন বুদ্ধিমান মানুষ। সে সঙ্গে সঙ্গে সমস্ত সেনাদেরকে মেরে ভেতর প্রবেশ করলো। বর্ডার তছনছ হয়ে গেল এবং পুরো দক্ষিণ রাজ্যের সমস্ত অঞ্চল ভেদ করে তারা ভেতরে প্রবেশ করলো। কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। মাহাদাফা কোনো কিছুই বুঝতে পারছে না। মাদাফা চিন্তা করছে যে এত সহজে ওরা বর্ডার ভেদ করলো কিভাবে, কিছুই তো বোঝা যাচ্ছে না। মেহফু তখন বলল যে আমি জানি এটা কিভাবে করেছে, এটা নিশ্চয়ই ইকবালের বুদ্ধি। ইকবালের বুদ্ধি ছাড়া ওরা মরতেও যায় না, সেহেতু এটা ইকবাল ছাড়া আর কেউ হতে পারে না। নির্ঘাত ইকবাল এখানে এসেছে এবং ইকবাল পেছনে থেকে ওদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, কারণ এরকম ইকবাল ছাড়া কোনোভাবে কেউ পারবে না। নাহলে ওরা জানলো কিভাবে যে এই দৈত্য জিনগুলোর চোখে যদি ওরা পানি বর্ষণ করে তাহলে ওরা মারা যাবে আর ওদের পায়ে ওদের প্রাণ রয়েছে, সে বিষয়ে ওরা জানলো কিভাবে? নিশ্চয়ই এটা ইকবাল বলেছে। ইকবাল এর কথা চিন্তা করে তখন মাদাফা বলে উঠল, এই লোকটা এত পরিমাণ বুদ্ধিমান কিসের জন্য? আমাদের সমস্ত সেনাদেরকে একদম ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। ওরা তো আমাদের মাদারল্যান্ডে প্রবেশ করে ফেলেছে। ওরা এখন সেকেন্ড লেয়ারে আছে,
ফার্স্ট লেয়ারে আসলেই আমাদের মূল রাজ্য পর্যন্ত পৌঁছে যাবে। মূল রাজ্যের সমস্ত সেনাদেরকে প্রস্তুত থাকতে বলো, ওরা যেন কোনোভাবেই ভেতর পর্যন্ত না আসতে পারে। এত সহজে আমরা হেরে যাব সেটা কোনোভাবেই ভাবতে পারছি না আমরা। তখন মাদাফাই কথা বলতে মেভু বলল, এত সহজে হেরে যাওয়ার পাত্র তো আমরা না, আমরা এত সহজে হেরে যাচ্ছিও না। আপনি তো ভয় পাচ্ছেন কিসের জন্য? কোনো সমস্যা নেই, কোনো কিছু হবে না। তাই বলে মেভু ওইখান থেকে উড়ে বাইরে আসলো এবং সমস্ত সেনাদেরকে বলল যে আমাদের বর্ডাররা ভেদ করে ভেতরে ঢুকে পড়েছে, আর তোমরা সকলে তোমাদের পজিশন নাও। কোনোভাবেই তোমরা ওদেরকে হারাতে না পারলে তোমাদের খবর আছে। আরেকটা সংবাদ, সেটা হচ্ছে যেসব দৈত্য জিন আছে, তোমরা শোনো, তোমরা তোমাদের চোখ প্রোটেক্ট করে রাখবা, কারণ ওরা তোমাদের চোখ বরাবর আক্রমণ করার চেষ্টা করবে। আর তোমাদের পায়ের যেখানে হিল আছে, হিল অঞ্চলে তোমরা বেষ্টনী দিয়ে রাখো, সেখানে যেন ওরা কোনোভাবে আক্রমণ করতে না পারে, কারণ ওরা আক্রমণ করলেই তোমরা মারা যাবে। বুঝতে পেরেছো? তারা সকলেই এই ভেতরে যত দৈত্য হাতিজিন আছে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করতে শুরু করলো এবং তাদেরকে ওরা আগে থেকেই বাঁচানোর জন্য চিন্তা করছে। ওদিক দিয়ে আক্রমণ করতে করতে সমস্ত সেনারা ভেতরে প্রবেশ করে ফেলেছে এবং প্রথম লেয়ার প্রায় সাফই করে ফেলেছে, কারণ প্রথম লেয়ারের সমস্ত জিনেরা একদম ধ্বংস হয়ে গিয়েছে। এখানে প্রায় বিকেল হয়ে আসছে, ওদেরকে আর সামনে আগানো যাবে না, কারণ রাত্রেবেলা কোনোভাবেই এরা চোখে দেখে না এবং যুদ্ধ করার মতো পরিস্থিতি থাকে না। কোনো জিনেরাই এরকমটা করতে পারে না, কিন্তু ওরা রাত্রেবেলা ভয়ঙ্কর, কিভাবে সামনে এগিয়ে যাবে? ওদেরকে নিরাপদ দূরত্বে পাহাড়ের অঞ্চলে নিশ্চয়ই কোনো পথ তৈরি করতে হবে, না হলে কোনোভাবেই এদিক দিয়ে ওরা ভিতরে ঢুকতে পারবে না। তারপর সকল সেনারা একটা নিরাপদ বেষ্টনী দিয়ে ওরা তখন সেখানে থাকতে শুরু করলো। এই সমস্ত সেনারা যারা কিনা এই উত্তর, দক্ষিণ এবং পূর্ব সাইড দিয়ে আছে, তারা সারি সারি 1 কিলোমিটার দূরত্বেই অবস্থান করছে এবং সকলকে বলল, তোমরা আজকে নিরাপদ একসঙ্গে থাকবা, ঠিক আছে? এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যোগাযোগ রাখবা, কারণ আজকে রাতে যেভাবেই হোক ওরা আক্রমণ করতে পারে এবং আমরা আমাদের নিরাপদ বেষ্টনী দিয়েই আমরা থাকবো, ঠিক আছে? ওরা যেরকমভাবে এই পথ তৈরি করেছে তাতে করে আমাদের নিরাপদ থাকতে হবে এবং নিশ্চয়ই আজকে রাতে আক্রমণ করার চেষ্টা করবে। এবং সকলের কাছে খবর পৌঁছে গেল। এই সোজা উত্তর পাশ পর্যন্ত এবং এদিকে দক্ষিণ পাশ পর্যন্ত প্রায় 18টা টিম রয়েছে, যারা কিনা একত্রিত হয়ে এখন লড়াই করছে মাদাফা রাজ্যের সঙ্গে। এবং আর অল্প একটু পথই আছে, এই পথটা পেরোতে পারলেই মাদাফা রাজ্যের মূল জায়গা পর্যন্ত পৌঁছে যাবে এবং নিশ্চয়ই ওরা একদম প্রস্তুতি নিয়ে আছে। এবং আজকে যে দৈত্যজিন মারার পদ্ধতি, এটা কালকে কাজ করবে না, এটা তখন ওরা বলতে শুরু করলো। মাদাফা রাজ্যের সমস্ত সৈন্যরা পিছনে সরে গিয়েছে এবং তারা পালিয়ে মূল রাজ্য পর্যন্ত চলে গিয়েছে। তার মানে এই পর্যন্ত ক্লিয়ার, আর একটা ধাপ, তারপর মাদারল্যান্ড পর্যন্ত পৌঁছে যাবে। মাদারল্যান্ডে গেলেই মাদাফার সন্ধান পাওয়া যাবে এবং মাদাফাকে হত্যা করা যাবে। তারা প্রায় বিজয়ের তার প্রান্তে চলে এসেছে, কিন্তু কি হয় কিছুই বোঝা যাচ্ছে না, কোনোভাবেই কোনো কিছুই যেন সুরক্ষিত নয়। তারা সকলেই খুবই নিরাপদে থাকতে শুরু করলো। ইউসুফ এবং মাহাদি কি করবে কিছু ভেবে উঠতে পারছে না, কারণ অনেকটা সময় বেরিয়ে গিয়েছে। তারা প্রায় পুরো দিনই এখানে প্রায় কাটিয়ে দিয়েছে। এখানে কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। ওদিকে তারা ফেরতও যেতে পারছে না, কারণ অনেকটা পথ পেছন দিকে। সমস্ত জিরারা ওই সুড়ঙ্গের ওপরেই চুপচাপ বসে আছে। বেশ খানিক্ষণ পর ওই পাশ থেকে খাবার আসলো, মানে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল থেকে খাবার আসলো। যতটুকু খাবার এসেছে ততটুকু ওদের জন্য যথেষ্ট নয়। ইউসুফ তখন কি করবে কিছু ভেবে উঠতে না পেরে বলল, তোমাদের কিছু সংখ্যক সেনা পেছনে সরে যাও এবং পেছনে গিয়ে তোমরা খাবার নিয়ে আসো, কারণ খাবার না খেলে এরা দুর্বল হয়ে পড়বে এবং দুর্বল হলে তোমরা যুদ্ধ করতে পারবে না। আজকে রাতটা আমরা এখানে বিশ্রাম নিব, আমরা কোনোভাবেই এখান থেকে যাব না। নিশ্চয়ই বাইরে রাত হয়ে গিয়েছে, সময় দেখে আমি বুঝতে পারছি, কারণ সময় আমি কাউন্ট করেছি। আমাদেরকে যে কোনো একটা পথ বের করতে হবে। তোমরা সকলে খাবার খেয়ে নাও। ইউসুফ এবং মাহাদি এবং হানিফা তিনজনে বসে তখন খাবার খেতে লাগলো, কারণ তাদের ক্ষুধা লেগেছে, কারণ রাত্রেবেলা তারা খায়নি আর সারাদিনই এরকম যুদ্ধ করেই যাচ্ছে। তাদের শরীর বেশ দুর্বল, রাতে একটা ভালো ঘুম দরকার। আর আজকে তো তারা কিছুই করতে পারলো না। এই সুড়ঙ্গতে যেভাবে ভেতরে প্রবেশ করতে হবে, যদি প্রবেশ করতে না পারে তাহলে কোনো কিছুই হচ্ছে না বা হবেও না। সে মাহাদিকে বলল যে, মাহাদি চল তো, আমরা দেখি কোনো কিছু করা যায় কিনা, না হলে কিছু ভেবে উঠতে হবে, না হলে এরকমভাবে আমরা পৌঁছাবো কীভাবে এখানে, বলতো তুই। তারপর মাহাদি এবং ইউসুফ খুব দ্রুত গতিতে মূল যে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল সেখানে ফেরত আসলো। আর ওই পথ দিয়ে কোনোভাবে যাওয়া যাবে না, কারণ ওই পথটা এমনভাবে ওরা আটকেছে, নিশ্চয়ই কালো জাদু দিয়ে আটকেছে। না হলে এই সামান্য পাথর সরানোর কোনো ব্যাপার হয় নাকি? কালো জাদু দিয়ে আটকানোর ফলে ওরা যেতে পারছে না। ইউসুফ সমস্ত চেষ্টা করে দেখেছে, ওর চোখ দিয়ে সেই আগুনের মতো যে লেজার লাইটটা বের হয় সেটা দিয়ে পাথর ভাঙার চেষ্টা করেছে, কিন্তু এই পাথর কোনোভাবে কোনো কিছু হচ্ছে না। এবং পরবর্তীতে বোঝা গেল
পাথরটা নিশ্চয়ই কোনো যন্ত্র দিয়ে তৈরি, মানে কালো জাদু দিয়ে তৈরি করা, যা কিনা সত্যি এখান থেকে বের হওয়ার জন্য অনুপযুক্ত। ইউসুফ এবং মাহাদি তখন ওপর দিয়ে উড়ে যাচ্ছে মূল যে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চল। সেখানে ওরা সমস্ত জায়গা দেখলো যে আর কোনো পথ আছে কিনা বের হওয়ার জন্য। কোনো কিছুই যেন বুঝে উঠতে পারছেন যে কি করবে। ইউসুফ আর মাহাদি নিচে দিয়ে খোঁজ করছে। সেই সুড়ঙ্গ দিয়ে ওরা নিচে গেল। সুড়ঙ্গ বলতে আন্ডারগ্রাউন্ড কিং অঞ্চলের যেখানটায় ওরা আন্ডারগ্রাউন্ড কিং এবং ডাইনিকে মেরেছিল, সেখান দিয়ে পানিটা নিচে বয়ে গিয়েছে। যে লাভার উপরে পানিটা পড়েছে সেই লাভা জমে শক্ত হয়ে গিয়েছে এবং তার ওপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে। হাঁটার পথটা বেশ অদ্ভুত, কারণ হচ্ছে এর উপর দিয়ে হাঁটা যাচ্ছে। সেটাই দেখে ইউসুফ এবং মাহাদি তখন অবাক হয়ে গেল। বলল কি যে কিরে, তুই এটা আগে কখনো দেখিস নাই? আগুন শক্ত হয়ে একদম হাঁটার পথ হয়ে গেছে। ইউসুফ তখন বলল, আরে হ্যাঁ, আমি তো দেখি নাই, চল তো দেখি কতদূর পর্যন্ত গেছে রাস্তাটা। দেখলো পানি এমনভাবে এখানে পড়েছে যে ওই পানিতে বিষাক্ত যেসব বস্তু ছিল সেই বস্তুটা আগুনকেও পানি করে দিয়েছে এবং নির্ঘাত এই পানির পথটা অনেক দূর পর্যন্ত গিয়েছে। সেটা আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ইউসুফ এবং মাহাদির সামনের দিকে এগিয়ে গেল। অনেকটা পথ যাওয়ার পর তারা দেখলো কি যে সেই পথটা একটা সরু নিচের দিকে চলে গিয়েছে এবং সেই আগুন ঝর্ণার মতো পড়ছে। তার মানে আগুন এই পর্যন্ত এসে থেমে গিয়েছে এবং তারপরে এখান থেকে ঝর্ণার মতো আগুন নিচে পড়ছে। এর আগে কোনোদিন এরকম আগুনের ঝর্ণা দেখিনি। যেখানে পড়ছে সেখানের পাথরটা ওরকমভাবে শক্ত এবং সেই পাথরটার ওপরে পড়ে আগুনের একটা নদী নিচের দিকে চলে গিয়েছে। ইউসুফের ধারণা যে এই নদী পথ ধরে যদি সোজা যাওয়া যায় তাহলে নির্ঘাত কোনো কিছু একটা দেখা যাবে এবং নির্ঘাত কোনো এইখানেই কোনো পথ আছে। সে আগুনের নদী বেয়ে অনেকটা সামনের দিকে চলে গেল। তার সঙ্গে মাহাদি আছে। অনেকটা পথ তারা যাচ্ছে তো যাচ্ছেই, কিন্তু নদী কোনোভাবে শেষ হচ্ছে না। নদী একটু সামনে গিয়ে দুইটা ডিভাইডেশনে চলে গেল। তখন ইউসুফ বুঝতে পারলো। তখন সে মাহাদিকে বলল, মাহাদি শোন, আমার যতটুকু মনে হচ্ছে এই পথটাই মাদাফা রাজ্য পর্যন্ত গিয়েছে। কারণ হচ্ছে এই আগুনের নদীটা আমাকে বলেছিল। তখন মাহাদির মাথায় আসলো, আরে হ্যাঁ তো, আরে এই নদীটা তো আমি ওই মূল যে মাদাফা রাজ্য আছে ওইখান থেকে দেখা যায় এবং তার পাশ দিয়ে একটা আগুনের নদী বয়ে গিয়েছে। তাহলে কি এই নদীটাই ওদিকে গিয়েছে? আমি শিওর, কারণ নদী এরকম ছাড়া চলে না। নদীর পথ এরকম ভাবেই। চল তাড়াতাড়ি চল, এদিক দিয়ে নিশ্চয়ই কোনো একটা কিছু একটা হবে। সঙ্গে সঙ্গেই ইউসুফ এবং মাহাদি সেই পথ ধরে সামনে যেতে শুরু করলো এবং খুব দ্রুত গতিতে তারা এগিয়ে যাচ্ছে। একটু এগিয়ে যেতে তারা অবাক হয়ে গেল, কারণ অবাক হওয়ার মতো এরকম জিনিস ইউসুফ তার জীবনে দ্বিতীয়টা দেখেনি। সে খেয়াল করলো সেই নদীটা একটা সুড়ঙ্গ পথ ধরে সোজা চলে এসেছে সামনের দিকে এবং তার ভেতর দিয়ে তারা যখন এগিয়ে আসলো, জায়গাটা বেশ উত্তপ্ত ছিল এবং উত্তপ্ততার ফলে ইউসুফের এভা চার্জ হচ্ছিল। এটা এরকম একটা জিনিস ইউসুফ সত্যিই জানতো না। সে সবসময় রোদে থাকে তো এই জন্য এই বিষয়টা সম্পর্কে হয়তো জানে না, কিন্তু তার এবার যত বেশি চার্জ হচ্ছিল ওই নদীতে ঠিক তত বেশি শক্তি সে পাচ্ছিল এবং মাহাদির অবস্থা টাইট হয়ে যাচ্ছিল। মাহাদি বলল, দোস্ত তাড়াতাড়ি চল, আমার সত্যি খুব গরম লাগতেছে, এই সুড়ঙ্গের ভিতরে এত পরিমাণ গরম। সে ইউসুফকে শক্ত করে জড়িয়ে ধরলেও তার পিঠ বরাবর তাকে ধরে ইউসুফ খুব দ্রুত গতিতে সেখান থেকে পার হয়ে গেল এবং অনেকটা পথ সে আসলো। ইউসুফের শরীরে তেমন গরম লাগে না, কারণ তার উপরে একটা শেল্ড আছে, এভার শেল্ড। সেটা যখন ফুল চার্জ থাকে তখন সে সেটা অনুভব করে না, না ঠান্ডা অনুভব করে, না গরম অনুভব করে, না কোনো কিছু না। সে সেই শেল্ড ভেদ করে সামনের দিকে এগিয়ে আসলো এবং এগিয়ে এসে সামনে যেটা দেখতে পেল সেটা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। কারণ সামনে বিশাল আকৃতির এক বড় সাম্রাজ্য, সেখানে বড় একটা বিল্ডিং এবং সেটা পাহাড়ের গা কেটে বানানো। এবং সঙ্গে সঙ্গেই মাহাদি দেখে বুঝে ফেলল। ও ইউসুফকে বলল, ইউসুফ, এটা আমি চিনতে পেরেছি, এটা মেফো মহল এবং এটা মাদাফা মেফোর জন্য তৈরি করেছে। মেফো মহল দূর থেকে দেখতে এরকম লাগে এবং দূরে আমি শিওর 100% শিওর যে ওটা মেফো মহল। আমাদেরকে তাহলে সুড়ঙ্গপথ পেয়ে গিয়েছি। তখন মাহাদি বলল যে না, আমাদেরকে এদিক দিয়ে আসলে চলবে না, কারণ এটা রাজ্যের সামনে এবং উল্টো পাশ। এদিক দিয়ে আসলে ওটা বুঝে যাবে। মেফো মহল যেহেতু আছে, মেফো নিশ্চয়ই এখনো এখানে আছে। ইউসুফ তখন সঙ্গে সঙ্গে দেখল একটা বিশাল আকৃতির বড় পাখির মতো ডানা মেলে একজন মানুষ সেই বড় প্রাসাদের উপর এসে ল্যান্ড করলো। প্রাসাদটার উপরে নামার সঙ্গে সঙ্গেই ইউসুফ তার বড় দৈব্য দৃষ্টি, মানে দুরন্ত চোখ জুম করার চোখ দিয়ে দেখে ফেললো এটা মেফো এবং মেফোর একই চেহারা হয়েছে। মেফোকে দেখতে একদম মানুষ, বরং জিন দেখা যাচ্ছে, মানে মানুষ কাম জিন, অর্ধেকটা মানুষ অর্ধেকটা জিনের মতো। মেফোকে দেখে ইউসুফ তখন চমকে গেল। সে মাহাদিকে বলল, মেফো এরকমটা হয়েছে? তার বিশাল আকৃতির ডানা এবং তার শরীর দেখে মনে হচ্ছে সে বেশ শক্তিশালী। ইউসুফ অবাক হয়ে গেল। মাহাদিকে সে বলল,
যে এরকম শয়তানি কারবার এরকমটা করেছে মাদাফা অঞ্চলে এসে। মেহফুকে দেখে সত্যিই চেনা যাচ্ছে না। সে এখানে ল্যান্ড করার পর একজন জিন সেখানে আসলো। সেই জিনটা হচ্ছে সেই প্রৌঢ় এবং বৃদ্ধ জিন, যে জিনটা মেহফুকে এখানে নিয়ে এসেছিল। সে মেহফুকে দেখে বলল যে কি ব্যাপার, কি খুঁজে আসলি? তখন মেহফু বলল কি যে আমি যা খোঁজার তা খুঁজে পেয়ে গিয়েছি এবং আমাকে এখন যেতে হবে সামনের দিকে আমার গন্তব্যে। এর অঞ্চল ধ্বংস হলে হয়ে যাক, তাতে আমার কিছু যায় আসে না। আর যদি জিতেও যায় তাতেও আমার কিছু যায় আসবে না। কারণ হচ্ছে কি, আমি আমার গন্তব্য পথের মূল যে রাস্তাটা সেটা খুব শীঘ্রই পেয়ে যাব। আর তুই কি করছিস? তুই তো কোনো কিছুই করছিস না। তোকে বললাম যে একটু দেখ কোথাও কোনো কিছু পাস কিনা, কোনো সুড়ঙ্গ পাওয়া যায় কিনা আমার বাবা সেই বইটা খোঁজার জন্য। কিন্তু এত বছর ধরে সাধনা করে তুই কি করলি? তখন সে বলল, মেফো, তোর ব্যবহার কিন্তু আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছে। তোর বাবা আমাকে তুই করে বলতো না, আর তুই আমাকে তুই তুকারি করে বলিস। এটা কি কোনোভাবে ঠিক হচ্ছে? মেফো তখন বলল যে কি ঠিক হচ্ছে আর কি বেঠিক হচ্ছে সেটা তোর কাছে শুনতে হবে। তারপরে তাকে একটা ধাক্কা দিল। মেফো তার ক্ষমতার জেরে এত পরিমাণ অহংকারী হয়ে গিয়েছে যে তাকে এখান পর্যন্ত নিয়ে আসলো তাকেই সে কোনোভাবে গণনার মধ্যে ধরছে না। আজকে থেকে কয়েক বছর আগে মেফো খুবই দুর্বল ছিল। তার এক হাত কাটা ছিল এবং তার সেই হাতটা এখন সম্পূর্ণরূপে শক্তিশালী এবং তার সেই হাত দিয়ে এখন সে গোলাবর্ষণ করতে পারে। সেই হাতে এত শক্তি এসেছে যে এক নিমেষেই সেকেন্ডের ভিতরে শত শত জিনকে মেরে ফেলতে পারে। এরকম শক্তি তাকে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই বৃদ্ধটার জন্য সে পেয়েছে। কিন্তু তার কোনো শুকরিয়া আদায় নেই, তার কোনো কিছু নেই। সে ভেতরে চলে গেল। ইউসুফ তখন বলল, মাহাদি রে, এ কিরকম লোক? এ যে ওকে এখানে নিয়ে এসেছে সেই লোকটাকে ও কোনোভাবে গলার মধ্যে ধরছে না। এ খুবই বাজে ধরনের লোক। এ কোনো কিছু একটা কথা বলছিল তার গন্তব্যে সে পৌঁছে যাবে। তার মানে কি ও সেই বইটার কথা? ইউসুফ তখন চুপ হয়ে গেল, কারণ মাহাদি বই সম্পর্কে জানে না। তখন সে মাহাদিকে বলল যে ও নিশ্চয়ই আমার বাবার সেই গুপ্ত জিনিসটা খোঁজার জন্য চেষ্টা করছে। মাহাদি তখন বলল, কি গুপ্ত জিনিস? ইউসুফ তখন বলল, কিছু না, শোন, আমাদেরকে যেভাবেই হোক আমাদের সেনাদলকে প্রবেশ করাতে হবে। আমি একটা বুদ্ধি এঁটেছি, সেটা হচ্ছে আমাদের কিছু সেনাদল, কিন্তু একটা সমস্যা আছে। আমরা যেমন এই দিক দিয়ে চলে আসলাম, সেনাদলগুলো দিক দিয়ে আসতে পারবে না, কারণ ওই আগুনের যে গুহা আছে ওই গুহার ভিতর দিয়ে আসতে গেলে ওরা মারা যাবে। ওরা কোনোভাবেই আগুন সহ্য করতে পারবে না। তুই তো একদম পারছিলি না, তোকে নিয়ে এসেছি, সেটি এত সেনা দিক দিয়ে আসতে পারবে না। আমাদেরকে এক কাজ করতে হবে, যেভাবেই হোক দ্বিতীয় কোনো সুড়ঙ্গ বের করতে হবে এবং সেটা যেভাবেই হোক আমরা বের করব। চল আমরা এদিক দিয়ে সাইড দিয়ে পাশ ঘেঁষে কোথাও একটা যাই, গিয়ে এই পাশ দিয়েই বোঝা যাবে যে ওদিকে কি আছে, আর সুড়ঙ্গের মুখ পথে কি আছে সেটাও বুঝতে পারবো। ইউসুফ এবং মাহাদি ওরা সামনে এগিয়ে আসলো। মাহাদি এই অঞ্চল চেনে, অনেক আগে এসেছে এবং প্রায় অনেক বছর এখানে থেকেছে। মাহাদি বলল, আমাদের পাশ ঘেঁষে যেতে হবে। ওরা পাহাড়ের উপর দিয়ে হাঁটতে শুরু করলো এবং পাহাড়ের কোল ঘেঁষে যেতে শুরু করলো। সেই মুহূর্তে খুব দ্রুত বাতাস বইতে শুরু করলো। নিচে আগুনের নদী, উপর থেকে আগুন ভেসে পড়ছে। সামনে একটা আগুনের ঝর্ণা, এই ঝর্ণার পেছন দিয়ে ওদেরকে যেতে হবে। পানির ঝর্ণা সারা জীবন দেখে এসেছে, কিন্তু আগুনের ঝর্ণা। ইউসুফ অনেক কষ্ট করে তার পেছন দিয়ে গেল, মাহাদিকে সঙ্গে করে নিয়ে, এবং সে ঝর্ণার পেছন দিয়ে একটা সুড়ঙ্গের গুহার ভিতরে ঢুকে গেল। তারা অবাক হচ্ছে, এই আগুনের নদীর পেছনে এবং আগুনের ঝর্ণার পেছনে একটা গুহা আছে। ওরা যখন এখানে ঢুকতে চেয়েছিল তখন ভেবেছিল যে এর ভিতরে ঢোকা ইউজলেস হবে, কিন্তু ইউসুফ এক প্রকার জেদ করে এর ভিতরে ঢুকে দেখলো তার ভেতর দিয়ে বড় একটা গুহা চলে গিয়েছে সোজা। এই গুহাটা কোথায় গিয়েছে? ইউসুফ আরেকটু সামনে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর বুঝতে পারলো যে এই গুহাটা নিশ্চয়ই কোনো মুখ আছে এবং সেটা কোথায় গিয়েছে যেভাবে হোক ইউসুফকে খুঁজে বের করতে হবে। মাহাদিও তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস চল তো, তোর মাথা যেরকম বুদ্ধি আছে আমার মাথাতে সেরকম বুদ্ধি নেই, সেজন্য আমি বলতেও পারবো না। ইউসুফ সেই গুহা দিয়ে সামনে এগিয়ে গেল। একটু পথে যেতেই সামনে সে খেয়াল করলো কিছু একটা সেই গুহার ওই প্রান্ত থেকে আসছে এবং তার প্রায় 8টা পা রয়েছে এবং বিশাল আকৃতির বড় মুখ রয়েছে। সেটা ইউসুফের হাতে থাকা আগুনের সেই বড় লেলিন শিখাই বোঝা যাচ্ছে। সেই জিনিসটা ইউসুফের দিকে এগিয়ে আসছে। জিনিসটা কি? ইউসুফ সেখানে থমকে দাঁড়ালো। মাহাদি তার পেছনে কাঁচুমাচু হয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। এরকম একটা ভয়ঙ্কর জিনিস তার দিকে এগিয়ে আসছে, কিন্তু সেই জিনিসটা কি? ইউসুফ হা হয়ে তাকিয়ে রইল। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 5 এখানেই শেষ। এপিসোড নাম্বার 6 কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তীতে কি হবে সেটা আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন জানার জন্য। সেটা জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে বেশি বেশি করে লাইক কমেন্ট না করলে পরবর্তী এপিসোড আমি আপনাদের জন্য নিয়ে আসবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী এপিসোড যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই
বেশি বেশি করে লাইক কমেন্ট করেন, এই ভিডিওতে 300 কমেন্ট করেন, না হলে পরবর্তী এপিসোড আমি আপনাদের জন্য নিয়ে আসবো না। বরাবরের মতো কন্টেন্ট আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স জিনের দুনিয়া সিজন 5। সিজন 5 কেমন লাগছে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং যারা এখন পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে এপিসোড নাম্বার 6। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।